আর এবার নজর রাখবো সুপ্রিম কোর্টের রায়ের পরেই এসএসসির তৎপরতা। ইতিমধ্যেই এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে দফায় দফায় বৈঠক করা হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার্থীরা যে ওএমআর শিটে লিখবেন সেই লিখিত ওএমআর শিটের কার্বন কপিও পাবেন পরীক্ষার্থীরা। আরো বেশ কিছু সিদ্ধান্তের কথাও ইতিমধ্যেই জানা যাচ্ছে। কি জানা যাচ্ছে আরো ডিটেইল জানতে পারবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এসএসসি রীতিমতো তৎপর, এখনো পর্যন্ত কি কি আপডেট? দেখো, গতকালই যে সুপ্রিম কোর্টের যে রায় এবং তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন নবম, দশম ও একাদশ দ্বাদশের বিধি প্রস্তুত করছে, অর্থাৎ যে রিক্রুটমেন্ট রুলস যাকে বলা হয়। তার কারণ 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এসএসসিকে বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তি দিতে গেলে নবম, দশম ও একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট রুলস তৈরি করতে হবে এসএসসিকে। আর সেই রিক্রুটমেন্ট রুলসেই একটা বড় সড়ো বদল আনছে এসএসসি। কি সেই বদল? না, ওএমআর শিটের কার্বন কপি এবার পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে ওএমআর শিট, যাকে নিয়ে সব থেকে বড় অভিযোগ, যাকে নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে, সিবিআই তদন্তেও বারবারই প্রশ্ন উঠেছে এই ওএমআর শিটের মিরর ইমেজ কপি নিয়ে, কিন্তু এবার সেই বিতর্ক বা এই ধরনের কোনো প্রশ্নই চাইছে না স্কুল সার্ভিস কমিশন। সেই কারণে নবম, দশম, একাদশ দ্বাদশের যে নিয়োগ বিধি প্রস্তুত করছে, সেখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে নিয়োগ বিধিতে বলা হচ্ছে পরীক্ষার্থীরা যখন ওএমআর শিটে পরীক্ষা দেবেন সঙ্গে সঙ্গে তার কার্বন কপিও নিয়ে চলে যেতে পারবেন। অর্থাৎ পরীক্ষার্থীরা যে উত্তরগুলি দিচ্ছেন সেই উত্তর সম্বলিত কার্বন কপি তারা পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন। পাশাপাশি এই যে ওএমআর শিটে তারা পরীক্ষা দিচ্ছেন, এবং তুমি জানো যে ওএমআর শিটে একাধিক সিরিজ হয় যা পরীক্ষার্থীদের দেওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই একাধিক সিরিজের উত্তরপত্র যখন ফল প্রকাশ হবে তার আগে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করে দেবে, যা এতদিন এসএসসি সাম্প্রতিক সময় নিয়োগ পরীক্ষা দেওয়ার নিয়োগ ক্ষেত্রে এই পদ্ধতি করেনি, যা এবার এসএসসি করতে চলেছে। অর্থাৎ এই ওএমআর শিটের উত্তরপত্রের কপিও আপলোড করে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে। এবং শুধু তাই নয়, এবার ইন্টারভিউ ফিরিয়ে আনছে এসএসসি। এতদিন যেটা ছিল, বিশেষ করে 2016 নিয়োগে যে শুধুমাত্র পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু এবার ইন্টারভিউ পদ্ধতিও ফিরিয়ে আনছে এসএসসি। এবং একাধিক আরও রদবদল করা হচ্ছে। কাউন্সিলিং এর ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল আনছে এসএসসি নিয়োগ বিধিতে। অর্থাৎ এই যে নিয়োগ বিধি তৈরি করছে, এই নিয়োগ বিধির ওপর নির্ভর করেই কিন্তু নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের বিজ্ঞপ্তি দেবে স্কুল সার্ভিস কমিশন। আর সেই নিয়োগ বিধিতেই এই রদবদলটা করা হচ্ছে। এবং স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এপ্রিল মাসের মধ্যে, অর্থাৎ চলতি মাসের মধ্যেই নিয়োগ বিধি প্রস্তুত করে ফেলছে এসএসসি, এবং তারপরেই স্কুল শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। চূড়ান্ত অনুমোদন হয়ে এলেই এসএসসি প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে দেবে সুপ্রিম কোর্টের রায় মেনে। কিন্তু এবারে যে গুরুত্বপূর্ণ বদলটি আনা হচ্ছে সেটি হচ্ছে এসএসসি সিদ্ধান্ত নিচ্ছে যে ওএমআর এর কার্বন কপি পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে পরীক্ষার সঙ্গে সঙ্গে। অর্থাৎ তারা কি কি উত্তর দিয়েছেন সেই সম্বলিত কপি পরীক্ষার্থীদের কাছে থাকবে, এমনটাই নিয়োগ বিধিতে বলা হচ্ছে বলেই। বেশ সোমরাজ, এবার নজর রাখবো উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিকে। 22 লক্ষ টাকা খরচ করে স্কুল বিল্ডিং তৈরি হয়েছিল 1 বছর, তার মধ্যেই ফাটল দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকারি স্কুলে জেলা পরিষদের নজরদারি তাহলে কোথায়? আর যে ঠিকাদার, তাদের বিরুদ্ধেই বা কেন কোনো রকম ব্যবস্থা নিল না জেলা পরিষদ? সরকারি স্কুলের দেওয়ালে ফাটল। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের মরুয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের। 1 বছর আগে এই স্কুলের নতুন বিল্ডিং তৈরি হয়। এর জন্য 22 লক্ষ টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ, নতুন বিল্ডিং তৈরির কয়েক বছরের মধ্যেই স্কুলের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বিল্ডিং তৈরি হয়েছে বলে অভিযোগ। ঠিকাদারের বিরুদ্ধে সরব স্থানীয়রা। ঠিকাদার কিভাবে যে এটা ঘরটা তৈরি করলো ওটা আমরা তো জানি না। আমরা দেখলাম যে ঘরটা 1 বছর হয় নাই, তৈরি করে চলে গেল। ওই দেওয়াল ফাটা একদম শুরু, কাজ ভালো হয়। রিক্সের ব্যাপার, ঘর যদি ভাঙে পড়ে যায় তো বাচ্চাটার অবস্থা কি হবে? ওই ঘরে তো এখন পড়ে না, এই সাইডের স্কুলে থাকে, বাইরে পড়াচ্ছে এখন গাছের তলায়। স্কুলের নতুন বিল্ডিং, নতুন 2 ক্লাসরুম, নতুন বাথরুম, এই সব কিছুই এখন আর ব্যবহার করা যায় না।
ওই বাথরুম সাইডটা ফাটল প্রথম থেকে ছিল, দিন যত যাচ্ছে আস্তে আস্তে ফাটলটা ধরছে। উচ্চতম কর্তৃপক্ষ বলেছে এখানে একটা গার্ড ওয়াল করে দেবে তো হয়ে যাচ্ছে, এখনো দেয়নি। ফাটলটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নতুন বিল্ডিং 6 মাসের মধ্যে ফাটল কিছু তো একটা রয়েছে। রাজ্য সরকারের বরাদ্দ করা টাকায় স্কুলে নয়া বিল্ডিং করে জেলা পরিষদ, সেই বিল্ডিং এই ফাটল। এখানেই প্রশ্ন, কি সামগ্রী দিয়ে স্কুলের নতুন বিল্ডিং তৈরি হলো? স্কুলের কাজে জেলা পরিষদের নজরদারি কোথায়? ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? এ নিয়ে মুখ খোলেনি উত্তর দিনাজপুর জেলা পরিষদ। ঠিকাদার সংস্থাও প্রশ্ন এড়িয়ে গিয়েছে। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর যে ব্রেকিং এবার নজর রাখতেই হচ্ছে, একের পর এক ওষুধ নিষিদ্ধ ঘোষণা আমরা দেখেছি। এবার আরো 35টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। এই লিস্টে কোন কোন ওষুধ রয়েছে জানবো। 35টি ওষুধের উৎপাদন, রপ্তানি, বন্টন, বিক্রি নিষেধ করা হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফ থেকে। আরো ডিটেলে বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, এই 35টি ওষুধের তালিকায় কোন কোন ওষুধ রয়েছে? সোনিয়া, এই 35টি ওষুধ হচ্ছে ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ, অর্থাৎ একের বেশি একাধিক যখন ওষুধের কম্বিনেশন হয় সেগুলোকেই বলা হয় ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ। এবং এই ফিক্সড ডোজ কম্বিনেশন গুলো ওষুধগুলোতে কোথায় ব্যবহার হয়? নির্দিষ্ট কোনো অসুখের চিকিৎসায় ভালো ফল পেতে একটির বদলে 2 বা ততোধিক ওষুধের নির্দিষ্ট ডোজের কম্বিনেশন ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই এই ওষুধগুলো ওষুধ বিজ্ঞানের আদর্শ নিয়ম মেনে হয় না, ফলে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল দীর্ঘমেয়াদী ব্যবহারে। তার জন্যই এই ওষুধগুলোকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন পেট খারাপ হলে আমরা নরফ্লক্সাসিন প্লাস মেট্রাডোনিজল মিশ্রণের ওষুধ খাই, সেটার ক্ষেত্রে কিন্তু আদৌ ভালো ঠিকঠাক ফল পাওয়া যাচ্ছিল না, বিরূপ প্রতিক্রিয়া হচ্ছিল। সেই কারণে এই ধরনের কম্বিনেশন ড্রাগ বন্ধ করে দেওয়া হয়েছে। ডায়াবেটিসের চিকিৎসায় জনপ্রিয় কম্বিনেশন হচ্ছে মেটফর্মিন প্লাস গ্লিমেটিরাইড। এই কম্বিনেশন ড্রাগও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে যে এই ধরনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, অনেক ক্ষেত্রে আরো খারাপ ফল হতে পারে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, আমরা নজর রাখবো একটু ধুলিয়ানের দিকে, ডাক বাংলোর দিকে। কেন নজর রাখবো? তার কারণ প্রথম আগুন লেগেছিল এই ডাক বাংলো ট্রাফিক গার্ডে। আর তারপর কি কি ঘটেছিল? ট্রাফিক গার্ডে ইতিমধ্যে সিট এবং ফরেনসিক তারা পৌঁছে গিয়েছেন, নমুনা সংগ্রহ করেছেন। কেন অশান্তি, কি কারণে অশান্তি, অশান্তির কারণ খতিয়ে দেখছেন তারা। আরো ডিটেল আপডেট নিতে পারবো, জানাবো আপনাদের আরো ডিটেলে বিষয়। এই অশান্ত এলাকা কেন অশান্ত হয়েছিল, কি কারণে অশান্তি, ঠিক কি ঘটেছিল, এসব কিছু জানার জন্য ইতিমধ্যেই সিট ফরেনসিক তারা পৌঁছে গেছেন। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। আবির, দেখো ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটি এই যে অশান্তি যে সমস্ত এলাকাগুলিতে হয়েছিল সেই সমস্ত এলাকাগুলিতে গিয়ে তাদের যে তদন্ত প্রক্রিয়া তা শুরু করেছে। এবং তুমি জানো যে ইতিমধ্যে একাধিক ব্যক্তি গ্রেফতারও হয়েছে। গত শুক্রবার যেখান থেকে প্রথম অশান্তির সূত্রপাত হয়, সেই যে ডাকবাংলো মোড়, সেই ডাকবাংলো মোড়ের যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ডাকবাংলো যে ট্রাফিক গার্ডের যে অফিস, সেখানেই আজকে এসে পৌঁছেছেন হচ্ছে এসআইটি এবং যারা ফরেন্সিক টিমের যারা সদস্যরা রয়েছেন তারা। এবং ইতিমধ্যে এই ট্রাফিক গার্ডের ভিতরে থাকা যে ঘরগুলি সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহের কাজও তারা শুরু করেছেন। পার্শ্ববর্তী যে দোকানপাট যেগুলি রয়েছেন সেই সমস্ত বাসিন্দাদের সঙ্গেও এসআইটির সদস্যদেরকে বারবার কথা বলতে দেখতে পাওয়া যাচ্ছে। এই ট্রাফিক গার্ডের পিছনেই রয়েছে হচ্ছে রেল লাইন এবং যার 43 নম্বর যে রেল গেট সেখানেও ভাঙচুর করা হয়েছিল, বুম ভেঙে দেওয়া হয়। সেখানকার হচ্ছে যে সিগন্যাল সিস্টেম সেটাকে বিকল করে দেওয়া হয়েছিল। সেই সমস্ত জায়গাতেও যারা ফরেন্সিক টিমের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কথা বলছেন। এছাড়া এই ট্রাফিক গার্ড যেটি রয়েছে সেই ট্রাফিক গার্ডের নিচে একটি পুলিশ বারাক ছিল, সেটাও সম্পূর্ণভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়, সেটিও ভস্মীভূত হয়ে গেছে। সেখান থেকেও নমুনা সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন হচ্ছে তারা। প্রথমত
হচ্ছে যে এই অশান্তির কারণ কি, কাদের ইন্ধন রয়েছে, কেন তারা এই ঘটনা ঘটিয়েছিলেন, তার যেমন একদিকে অনুসন্ধান চলছে, পাশাপাশি এই অশান্তি করতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত জায়গাগুলো সব থেকে বেশি মানে আক্রান্ত, যেখানকার বাসিন্দারা সব থেকে বেশি রয়েছেন, সেখানে বাড়ি, অফিস, বিভিন্ন হচ্ছে হোটেল, সেই সমস্ত কিছুতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। তো সেখান থেকেই নমুনা সংগ্রহের কাজ এই ফরেন্সিক টিমের যারা সদস্যরা রয়েছেন তারা শুরু করছেন। অন্যদিকে আজকে সকাল থেকে পরিস্থিতি অনেকটা ভালো বলছেন এখানকার যারা প্রশাসনিক যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন তারা। আজকে রাস্তাতে একাধিক মানুষজন বেরিয়েছেন, বেশ কিছু আরও নতুন করে দোকানপাট খুলেছে। বহু জায়গা থেকে যারা বিশেষ করে যারা এই এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন তাদেরকে যে ফিরিয়ে আনার যে কাজ তাও ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এবং এনএইচআরসি এবং এনসিডব্লিউর যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরও আজ সন্ধ্যায় বা আগামীকাল এসে পৌঁছানোর কথা রয়েছে। ফলে সব মিলিয়ে একদিকে তদন্ত প্রক্রিয়া, অন্যদিকে প্রশাসনিক হস্তক্ষেপে ফিরিয়ে আনার কাজ এবং এই এলাকাতে যাতে যথাযথভাবে শান্তি বজায় থাকে এবং সেই কারণে কড়া নজরদারি, সমস্ত কিছুই চলছে হচ্ছে শামসেরগঞ্জকে ঘিরে। একেবারে প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো। আবির আমাদের সঙ্গে ছিলেন এবং ট্রাফিক গার্ডে সিটের সদস্যরা তারা পৌঁছে গেছেন। কিন্তু এই অশান্তির আগুন আর এই ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে যে ক্যাফে, সেই ক্যাফে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে সেই ক্যাফের সব আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে গাড়ি পর্যন্ত। শুধু তাই নয়, আর এই গোটা ঘটনায় আতঙ্কে ক্যাফের কর্মচারীরাও পালিয়েছেন। আর এবার নজর রাখবো রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের দল, তারা পৌঁছে গেছেন ইতিমধ্যেই। 3 সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছেছেন, গোটা বিষয় খতিয়ে দেখবেন। ইতিমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন তারা পৌঁছে গেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। মালদায় এনএইচআরসির টিম, রাতেই কলকাতায় এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি পৌঁছন, সকালেই মালদা রওনা জাতীয় মহিলা কমিশনের টিমের। আগামীকাল মুর্শিদাবাদ যাবে এনসিডব্লিউ টিম। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है, और महिलाएं जो डरी हुई है उनके साथ हम मिलेंगे। हम शिविर में जाएंगे, वहाँ पे रुकी हुई जो महिलाएं हैं उनके साथ बात करेंगे और प्रत्यक्ष रूप में स्थिति का जायजा ले लेंगे और उसके बाद आयोग अपनी रिपोर्ट बनाएगा। आपको स्टेट गवर्नमेंट से कोऑपरेशन मिल रहा है ना? हमें तो अभी कोई अड़चन नहीं लग रही है। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলে মুর্শিদাবাদের ধুলিয়ানে। আর এই মুর্শিদাবাদের ধুলিয়ানেই তো অনেক তৃণমূল সাংসদ, নেতা, বিধায়ক, তাদের বাড়ি রয়েছে। তারা কি কিছুই আঁচ করতে পারেননি? তৃণমূল স্তরের যারা রয়েছেন, নিচু তলার কর্মীরা, তাদের কাছ থেকে কোনো খবর তারা পায়নি। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, তাহলে কি তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নেতাদের যোগাযোগ কমে গিয়েছে? ভাঙচুর, তাণ্ডব, আগুন, লুটপাট। ওয়াকফ আইনের বিরোধিতার নামে গত শুক্রবার তাণ্ডব চলে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে। তছনছ করা হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান। এখানকার রতনপুরে একের পর এক দোকানে লুটপাট চলে। এই ধুলিয়ানে তৃণমূলের একাধিক বিধায়ক এবং সাংসদের বাড়ি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান, ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, এই 3 জনেরই বাড়ি ধুলিয়ানের রতনপুরে। কাছেই পুটিমারিতে থাকেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ওয়াকফ আইনের বিরোধিতায় শামশেরগঞ্জ থানা এলাকার এই ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর অশান্তি ছড়ায় অন্য এলাকায়। এই জাতীয় সড়কের সামনে ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান ঘাট পর্যন্ত 4 বিধায়ক সাংসদের বাড়ি। অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের বাড়ির কাছে এত বড় অশান্তি হলো কিভাবে? বিশাল জমায়েতের পর মিছিল করে তাণ্ডব চলল। সাংসদ বিধায়করা কি আগে থেকে কিছুই জানতে পারেননি? দলের নিচুতলা থেকে কি কোনো খবরই পাননি? ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ ব্লকে। আজ বাইরে থেকে তারা অন্য জেলা থেকে এসছে এমনটা নয়। সাংগঠনিকভাবে আমাদের কাছে কোনো খবর ছিল না। আমাদের কাছে কেউ খবরও দেয়নি যে কি আজকে এই প্রোগ্রাম হবে।
নিচুতলার নেতারা চেষ্টা করেছে। আমাদের কাছে কোনো রকম এরকম খবর আসলে এটা ঘটনা আমরা হতেই দিতাম না কোনো মতে। হঠাৎ করে কোথা থেকে যে এত স্রোতের মতো 10-12 হাজার বাচ্চারা আন্ডার 20 সবাই একদম মনে হচ্ছে ট্রেনিং করে পাঠানো হয়েছে। ব্যর্থতা ঠিক বলা ঠিকও ভুলও দুটোই আর কি। 2023-এ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতেন বাইরন বিশ্বাস, পরে তৃণমূলে যোগ দেন। 2021-এর বিধানসভাই হোক বা 2024-এর লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল যথেষ্ট ভালো। তবে অনেকেই মনে করছেন বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে কোথাও কি গিয়ে যারা নেতারা রয়েছেন তার সঙ্গে যে সমস্ত কর্মীরা থাকেন, বিশেষ করে যারা নিচুতলার ব্লক বা টাউনের ক্ষেত্রে কাজ করেন, ফল ভালো হওয়ার কারণে তাদের কি কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল, যে কারণে আসলে নিজের এলাকাতে বা তারা যে ব্লকে বা টাউনে থাকেন সেখানে ঠিক কী হতে চলেছে সেখান থেকে দূরে সরে যাচ্ছেন। যথাযথভাবে রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইনপুট থাকে তা না আসাটাই কি কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটলেও কোনো আগাম আঁচ তারা পাচ্ছেন না। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা শামশেরগঞ্জ, কিন্তু এই দুই বিধানসভা আসন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই দুই কেন্দ্রের বিধায়কই ধুলিয়ানের বাসিন্দা। তাদের বাড়ির কাছেই চলল তাণ্ডব, লুটপাট। তাদের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ, কিন্তু এসবের কোনো আঁচই পাননি বিধায়করা। তাহলে কি তৃণমূল স্তরের সঙ্গে তৃণমূলের জনপ্রতিনিধিদের যোগাযোগ কমে গেছে? আমরা আজ পাইনি। আরএসএস, বিজেপি কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি। আমি তো তৃণমূলের বিধায়ক, একজন মুসলিম, আমার বাড়ি কেন ভাঙচুর হবে? এমপি সাহেবের বাড়ি কেন ভাঙচুর হবে? বাইরন বিশ্বাসের বাড়ি কেন ভাঙচুর হবে? এখানে কোনো ব্যানার ছিল না। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে অর্থের বিনিময়ে এই সবগুলা করা হয়েছে। এই ঘটনাগুলো আমরা কখনোই কল্পনা করিনি, কখনোই ভাবিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা সবসময় ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহমর্মিতা, মৈত্রী এটা নিয়েই বড় হয়েছি। এই ওভার কনফিডেন্সটাই হয়তো এটা আমাদেরকে এটা করেছে। যে কংগ্রেসেরও কাছে তো খবরটা থাকা উচিত। 1 বছর আগে ভোটে 15,000 ভোট এখানে লিড পেল, তাদের কাছে কেন এই খবরটা থাকলো না? অনেকেরই প্রশ্ন, জনপ্রতিনিধিদের কি নিজেদের এলাকাতেই জনসংযোগে ঘাটতি? বিধায়ক সাংসদদের সঙ্গে নিচুতলার নেতাকর্মীদের কি সেরকম যোগাযোগ নেই? তাই কি এত বড় গোলমালের কোনো আঁচ পাননি সাংসদ বিধায়করা? অনেকেরই প্রশ্ন, যারা নেতারা রয়েছেন তারা কি আদৌ জনসংযোগ যথাযথ করে উঠতে পারছেন? যদি পারতেন তাহলে নিচুতলায় কি ঘটছে, কি ঘটনা ঘটে চলেছে বা ঘটবে তার একটা আগাম আঁচ পেলে সতর্ক করা যেতে পারত সকলকেই, তাহলে হয়তো ধুলিয়ানের এই পরিস্থিতি এড়ানো যেতে পারত। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। সুপ্রিম কোর্ট